বেনজির ও মতিউর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুদ্দোহা দম্পতির বিরুদ্ধে চার্জশিট, দুর্নীতি রুখতে জনগণকে আহ্বান হাইকোর্টের। সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির ফের অবনতি, খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যা মোকাবিলার আগাম প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশ। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া, ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার পরিবারের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর পুলিশের সাবেক এডিশনাল আইজি এবং বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার চার্জশিট দাখিল করেছে সংস্থাটি। এদিকে দুর্নীতি আইনের শাসনের অন্তরায় উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হাইকোর্ট। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। এবার দুদকের জালে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ ওঠায় তার বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি। শুধু তারাই নয়, সম্পদের বিবরণী দিতে হবে বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়েকে এবং মতিউরের 2 স্ত্রী এবং প্রথম স্ত্রীর 2 সন্তানকে। বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা এবং মেজ কন্যা, তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন এবং ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। শুধু বেনজির আহমেদ নয়, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারের দুর্নীতি প্রমাণিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যানও ছিলেন। তার বিরুদ্ধে 2019 সালেই মামলা করেছিল দুদক। এবার তিনিও তার স্ত্রী ফেরদৌসী সুলতানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8 কোটি 44 লক্ষ টাকার সম্পদ গোপন সহ 2 কোটি 87 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইন অনুযায়ী সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে 3 মাসের মধ্যে তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য সংগ্রহ করা সম্পত্তি হিসাব বিবরণীটি শুরু করেছেন। সেই মর্মে একটি প্রোগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। রিটের শুনানিতে আদালত বলেন, দুর্নীতি সুশাসনের অন্তরায়, তাই সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে। কয়েক জায়গায় ধসে পড়েছে পাহাড়। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে 4টি পয়েন্টে, তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও প্লাবিত হয়েছে সুনামগঞ্জ। সুরমা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সপ্তাহের ব্যবধানে আবারও তুলিয়েছে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সদর, দোয়ারাবাজার ও ছাতকের বিভিন্ন এলাকা। পানিবন্দী লাখো মানুষ। সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। বন্যাতে আমাদের অনেক বাড়ি ঘরদোয়ার
পানির তলে। এলাকার মানুষ যোগাযোগের খুবই সমস্যা এবং আমাদের স্কুলে ছাত্রছাত্রী যাওয়ার জন্য খুবই সমস্যা হয়। চলাফেরা নৌকা যাচ্ছে এবং অনেক কষ্ট হচ্ছে, অনেক লোক আটকে আছে, কিছু অংশ ভেঙে গিয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ হয়েছে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে ডুবেছে জেলার বিভিন্ন উপজেলা সহ সিলেট নগরীর নদী তীরবর্তী বিভিন্ন ওয়ার্ড। নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে, পানিবন্দী কয়েক লাখ মানুষ। পিয়াইন নদী, সারি এবং গোয়াইন, এর মধ্যে তিনটি নদীর পানির যে উচ্চতা সীমা সেটি বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টিতে সিলেট নগরীর উপশহর তালতলা, মেজরটিলা, বাগবাড়ি, পায়রা সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক তলিয়ে গেছে। অন্যদিকে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা সহ নিম্নাঞ্চল। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, পানিবন্দী হাজারো পরিবার। 4:30টার দিকে দেখতেছি যে পুরা পানি ভরে গেছে এলাকা। তারপরে এখন আমরা বর্তমানে মুসলিম পাড়া স্কুলে আর এবং অন্যান্য যারা ছাত্ররা আছে ওদের বাসায় এখন অবস্থান করছি। এখন মুসলিম পাড়া সব মানুষ স্কুলে গেছে, ভোররাত্র হইতে পানি তলায় গেছে, বাড়িঘর সব পানির ভিতরে, আমরা স্কুল ঘরে আসতে নিয়েছি। দীঘিনালার মেরুং, কবাখালী ও শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সড়ক ডুবে বন্ধ হয়ে গেছে রাঙামাটির সাজেক ও লংদুর সাথে খাগড়াছড়ির যোগাযোগ। মহালছড়ি সড়কে বিভিন্ন জায়গা তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বৃষ্টি চলতে থাকায় পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে। মাটিরাঙ্গার সাপমারায় ভোরে পাহাড় ধসে পড়ে সড়কের ওপর। 4 ঘন্টা পর স্বাভাবিক হয় সড়ক যোগাযোগ। শহরের শালবাগান, হরিনাথপুর, রসুলপুর ও মেহেদিবাগে পাহাড় ধসে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে 3টা বাজে মাটিটা ভাঙছে, আমরা বাড়িছি না 3টা লিয়া পেশাব করাইতাম, এমন টাইমে মাটিটা ভাঙ্গা পড়তেছে। মাটি আর গাছ ধসে পড়ছে, পরে আমরা তো আটকা পড়ছি, পরে জানলা ধাক্কা দিয়ে এরপরে আমরা বাইরেছি। আমরা তো নিজেদের ক্ষতি না করেও তো পারতেছি না, কারণ আমাদের আশ্রয় হইলো পাহাড়ের কিনারে। প্রায় 300-350 পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। পাশাপাশি তাদেরকে আমরা বিগত কয়েকদিন মাইকিং করেছি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যার কারণে স্থগিত করা হয়েছে ফুলগাজী ও পরশুরামের মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা। বাংলাভিশন নিউজ ডেস্ক। আগস্টে বন্যার আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ঢাকার আশপাশ সহ কৃষি জমি রক্ষায় নজর দেওয়ার নির্দেশনাও দিয়েছেন। কৃষিকাজ যেন ব্যাহত না হয় সেদিকে নজর দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বলেন 3 ফসলি জমি কোনোভাবেই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা যাবে না। মঙ্গলবার একনেক পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। রকুনুজ্জামানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন সহ প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। আগস্টে বন্যার আশঙ্কার কথা জানিয়ে সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। আমরা তো বন্যাগ্রস্তই, বন্যা প্রোন কান্ট্রি আমরা, তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। খোদা না করেন যদি বন্যা হয়েই যায় তাহলে আমরা যেন তার প্রস্তুত যত সময় কাজ করতে পারি। এছাড়া কৃষিকাজ যেন কোনোভাবেই ব্যাহত না হয় এজন্য কৃষি জমি রক্ষায় নজর দেওয়ার নির্দেশনাও দেন সরকার প্রধান। বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে। আবাসনের অর্থে আবাসনের জন্যে কেনা হয়ে গেছে দেখা যায়। যেখানে যেখানে জমি রয়েছে সেগুলো যতদূর সম্ভব ত্বরান্বিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং বেশি হয়। এই এলাকায় কৃষিকাজ আস্তে আস্তে কমেই যাচ্ছে। শহর এখনো হয় নাই, কিন্তু তার আগেই কৃষিকাজ কমে যাচ্ছে। এটার উপর উনি জোর দিতে বলেছেন। 3 ফসলি এলাকা, 2 ফসলি এলাকা, এইগুলিতেও যেন প্রকল্প যদি সুযোগ সুবিধা হয় প্রকল্প না নেওয়ার জন্য। একনেকে অনুমোদিত অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরগুনা ও মুন্সিগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, নরসিংদীর রায়পুরায় সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য জমি অধিগ্রহণ, 3 জেলায় কিশোর উন্নয়ন কেন্দ্র স্থাপন ও বিভিন্ন জেলায় পুলিশের থানা, আবাসন ও ব্যারাক নির্মাণ। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।
হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর মঙ্গলবার রাতে গুলশানের বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন এখন কিছুটা সুস্থ আছেন বেগম জিয়া। বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসনের নিয়মিত চিকিৎসা চলবে। গত 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট CCU-তে ভর্তি করা হয়। পরে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। পেসমেকার বসানোর পর 2 দিন CCU-তে থাকেন তিনি। পরে মেডিকেল বোর্ড CCU-র সব সুবিধার কেবিনে স্থানান্তর করে বেগম খালেদা জিয়াকে। ইনফেকশন এড়াতে বাসায় রেখেই তার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ম্যাডাম সত্যিকার অর্থে শারীরিকভাবে উনি অত্যন্ত অসুস্থ এবং অসুস্থ থাকার কারণেও ওনাকে শিফট করা হয়েছে শুধুমাত্র যে কোনো সময় ইনফেকশনের সম্ভাবনা থাকে, বিশেষ করে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, ক্রস ইনফেকশন, এই দুটি সম্ভাবনা থাকে। ওনার যেহেতু ডায়াবেটিস আছে, ওনার যেহেতু উনি ইমিউনো কম্প্রোমাইজড এবং ওনার আরও অন্যান্য অনেক রোগ, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ এবং হার্টের যে নতুন সমস্যা, যেটা নতুন সমস্যা ওনার ছিলই, সেটি আরও বেশি মারাত্মক প্রকট আকার ধারণ করেছে। কাজে এই অবস্থার মধ্যে ওনাকে যত দ্রুত সম্ভব ওনাকে এমন একটি এনভায়রনমেন্টে নেওয়া যেখানে ইনফেকশনের সম্ভাবনা কম, সেই জন্য এখানে আনা হয়েছে। উনি এই জন্য আমি কথাটি বলেছি, সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে উনি এখানে চিকিৎসাধীন থাকবেন। যখনই প্রয়োজন পড়বে তখন ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য হসপিটালে যেখানে প্রয়োজন নেওয়া হবে। তবে যেটা প্রয়োজন ওনার যত দ্রুত সম্ভব মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন যারা এমপি মন্ত্রী হচ্ছেন তারা লুটপাটের রাজনীতির একটা অংশ। তাদের ভোটের প্রয়োজন নেই, জনগণের সাথে কোনো সম্পর্ক নেই তাদের। মঙ্গলবার বিকালে চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে বিভাগীয় শ্রমিক দলের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শ্রমিক জনতা সবাইকে নিয়ে আগামী দিনের আন্দোলনে সফল হতেই হবে। আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে বিদায় করার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। যারা এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এরা সবাই হচ্ছে লুটপাটের রাজনীতির একটি অংশ। এই বর্তমান সরকার যে লুটপাট করছে তার অংশ হিসেবে কিন্তু এই লোকগুলো রাজনীতিতে আসছে। এদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, এদের ভোটের প্রয়োজন নাই, এদের জবাবদিহিতার কোনো প্রয়োজন নাই। এরা জনগণের কাছে দায়বদ্ধ নয়। আপনি তাদের মাধ্যমে এই শ্রমিকদের যে ন্যায় দাবি সেটা কোনোদিনও পূরণ হবে না। এদিকে ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থবিরোধী জনগণ তা মানে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অবস্থান কর্মসূচিতে জয়নাল আবদিন ফারুক বলেন, উন্নত চিকিৎসা পাওয়া বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশ যেতে দিচ্ছে না। ভারতের স্বার্থের বিরোধিতার কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না। সরকার তলে তলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক রাখে, ইলিশ পাঠায়, কিন্তু মমতার কারণেই পানির ন্যায্য হিস্সা পাওয়া যাচ্ছে না। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের জিম্মি করে রাখা হয়েছে। অবিলম্বে প্রজ্ঞাপনটি বাতিল করা না হলে অনির্দিষ্টকালের আন্দোলন চলবে বলে জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের আন্দোলনে ব্যাহত হচ্ছে পড়াশোনা। কর্মসূচির কারণে ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে দাপ্তরিক কাজ। একই দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরাও। SM ফয়েজের রিপোর্টে বিস্তারিত। শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের বাতিলের দাবিতে মঙ্গলবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। আমরা এক বাক্যে বলতে চাই, আমরা শুধুমাত্র সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমের বিরুদ্ধে এখানে অবস্থান নিয়েছি।
আমরা অন্য কোনো স্কিমের বিরুদ্ধে এখানে অবস্থান নেই। শিক্ষক নেতারা বলেন, পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করা শুধু অধিকার হরণ নয়, মানহানিকরও। শিক্ষক সমাজকে প্রত্যয় স্কিম নামে, এই প্রত্যয় স্কিম প্রবর্তনের নামে শিক্ষক সমাজকে জিম্মি করা হয়েছে। আমাদের চোখের পানিতে ভাসাবেন না, চোখের পানি থেকে আগুন জ্বলে, সেই আগুন জ্বালাবেন না। হাজার হাজার ছাত্ররা আমাদের দিকে তাকিয়ে আছে, তারাই আমাদের উত্তরসূরি, তাদের জন্য আন্দোলন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আন্দোলন। প্রত্যেক স্কিম প্রত্যাহার, তারপর আমাদের সুপার গ্রেড, আরেকটি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল। তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের দাবিগুলো পূরণ করলে আমরা ক্লাসে ফেরত যাব, এমনকি আমাদের যে শিক্ষার্থীদের যে চরম ক্ষতি হচ্ছে সেটা আমরা কিন্তু বিশেষ বিশেষ ক্লাস নিয়ে পূর্বে আমরা যেমন করেছি আমরা ভবিষ্যতেও সেটা পুষিয়ে নিতে পারবো বলে আমি মনে করি। একপেশে সিদ্ধান্ত মেধাশূন্যতার আত্মঘাতী কারণ হবে ভবিষ্যতে, এমনটাই বলছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষকরা। ভবিষ্যৎ প্রজন্ম যারা এই শিক্ষকতা পেশায় আসবেন তারা কিন্তু তাদের সেই আর্থিক সুরক্ষা বলয়টা থাকবে না, এবং আমরা যেটা শঙ্কা করছি যে ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবেন না, এটি কিন্তু সমগ্র আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার কিন্তু ধ্বংস করে। ক্লাস ও পাঠাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। শিক্ষকরা যে আন্দোলন করতেছে এটার পর আমরা যে ভুগতেছি, আমাদের পরীক্ষা পিছাচ্ছে, আমাদের সবকিছু পিছিয়ে যাচ্ছে, কিন্তু যখন দেখা যায় ছাত্রদের কোনো গঠনমূলক কোনো আন্দোলন হয় সেই আন্দোলনের শিক্ষকরা সবসময় চুপ থাকে। শিক্ষকরা তাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে পৌঁছান, তাদের কথা, তাদের প্রতিবাদ সবকিছু যেন সরকার অবধি পৌঁছাক, কিন্তু আমরা চাই যে অনির্দিষ্টকালের জন্য এটা যেন খুব বেশি সময় দীর্ঘায়িত না হয়। শিক্ষকদের পাশাপাশি আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা ও কর্মচারীরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছেন সেটা অযৌক্তিক। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং এর সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এডিবির সঙ্গে উন্নয়ন সহযোগিতার বিষয়ে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে। সংস্থাটি বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক। পেনশন স্কিম প্রত্যয় বাতিলে শিক্ষকদের দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের আন্দোলন যুক্তিসঙ্গত নয়। সরকার যেটা দিয়েছে প্রেস রিলিজ এইটাই। শিক্ষকরা যে এখন আন্দোলন করছে এটা কি স্যার লজিক্যাল কোনো কিছু মনে করেন? এটা কি করা উচিত? না, আমার মনে হয় না এটা লজিক্যাল। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মধ্যে স্কিমের বিষয়ে আরও স্পষ্ট করল অর্থ মন্ত্রণালয়। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে গতকাল 1 জুলাই থেকে নিয়োগপ্রাপ্তরা পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন, আর সরকারি চাকরিজীবীরা আওতায় আসবেন 2025 সালের 1 জুলাই থেকে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, উন্নত দেশের পথ অনুসরণ করেই চালু করা হয়েছে এই স্কিম। তবে বিশ্লেষকরা বলছেন, এটি তাড়াহুড়া করে বাস্তবায়নের বিষয় নয়। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। প্রবাস, প্রগতি, সুরক্ষা, প্রত্যয়, সমতা, মোট 5টি সর্বজনীন পেনশন স্কিম চালু রয়েছে। যদিও এনে আগে খুব বেশি আলোচনা হয়নি, তবে চলতি অর্থ বছরের বাজেট পাশের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নামলে নতুন করে আলোচনায় আসে পেনশন স্কিমটি। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন ব্যবস্থায় 60 বছর বয়স থেকে পেনশন পাওয়ার বিষয় রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবসরে যান 65 বছরে। সেক্ষেত্রে আইনের সংশোধনী আনবে সরকার। যে একটা সাস্টেইনেবল পেনশন সিস্টেম করতে হলে পরে অবশ্যই সেটা ফান্ডেড হতে হবে, একটা ফান্ডের অধীনে চলতে হবে, এবং বিশ্বের দেশে দেশে কিন্তু ফান্ডেড পেনশনই আছে। প্রত্যয় স্কিমে 30 বছর চাকরি করলে আমরা বলেছি যে সম্ভাব্য মাসিক পেনশন হবে 1,24,660 টাকা। তাহলে 1,24,660 টাকাকে প্রতি মাসে ধরে 30 বছরে কত পায় সেটারে যোগ দেন। যদি পরেরটা তার থেকে বেশি হয় দেন কোনো কথা থাকার কথা না, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পরেরটার যোগফল বেশি। একটা স্কিম যখন ঘোষণা করেছে গত আগস্টে, এখন প্রত্যয় স্কিম করতে গেলে আমরা চালু করছি 1 জুলাইতে। একটা সময় তো আমরা নিয়েছি। এইভাবে সরকারি কর্মচারীদের প্যাকেজও ইন কোর্স অফ টাইম হবে।
সরকারি স্বায়ত্তশাসিত সহ সব একসাথে স্কিম চালু না করায় এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। প্রথমে একটা প্রশ্ন আসে যেটা সার্বজনীন পেনশন স্কিম, অতএব সরকারের যেটা প্রয়োজন ছিল সেটা সব জায়গায় একই সময়ে স্কিমটা চালু করা। সরকারি সংস্থা, সরকারি প্রশাসনে, স্বায়ত্তশাসন সংস্থা এবং প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় করো, তারপর ধীরে ধীরে অন্য জায়গায় প্রাইভেটের সাথে যেতে পারতো। তবে এটা আমার মনে একটা এই ব্যাপারে একটা যথেষ্ট প্রশ্ন দেখা যায়। ইতিমধ্যে অনেকগুলি সংস্থা কিন্তু তারা তাদের ভিন্নমত পোষণ করেছে, তারা আসতে চাচ্ছে না, এবং যারা রাজি হয়েছে তাদের সংখ্যা খুব বেশি না, অতএব সার্বজনীন এটা বলা যাবে না। প্রত্যেক স্কিমে পেনশনভোগীরা আজীবন পেনশন পেলেও স্ত্রী কিংবা উত্তরাধিকাররা আজীবন পেনশন পাবেন না। চাকরিজীবীর মৃত্যু হলে তার সর্বোচ্চ ৭৫ বছর পর্যন্ত পেনশন সুবিধা পাবেন নমিনিরা। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, বাজার নিয়ন্ত্রণ না করলে সরকারের সব উন্নয়ন বিফলে যাবে। দ্রব্যমূল্যের লাগামহীন গতির কারণে মানুষ কষ্টে আছে। নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় মানুষের দুর্ভোগ আরও বাড়ছে বলে অভিযোগ করেন তারা। জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক বলেন, দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে ১ কোটি পরিবারকে ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে টিসিবি পণ্য দেয়া হচ্ছে। ভবিষ্যতে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবি পণ্য দেয়া হবে বলেও জানান তিনি। ভারতের সাথে বন্ধুত্বের নামে আওয়ামী লীগ দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বলেন, ভারতের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্তির ঝুড়ি শূন্য। মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে এসব কথা বলেন তিনি বলেন, বিএনপি ভারত বিরোধী নয়, সমমর্যাদার ভিত্তিতে ভারতসহ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। ইমরান সালেহ প্রিন্স বলেন, শেখ হাসিনার কারণেই বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না। নানা শর্তের বেড়াজালে বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সমঝোতা স্মারক ও চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী চুক্তি জনগণ প্রত্যাখ্যান করেছে। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। বেনজির ও মতিউর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ। সাবেক পুলিশ কর্মকর্তা শামসুদ্দোহা দম্পতির বিরুদ্ধে চার্জশিট। দুর্নীতি রুখতে জনগণকে আহ্বান হাইকোর্টে। সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির ফের অবনতি। খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত। বন্যা মোকাবিলার আগাম প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশ। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।